আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের আজকে প্রথম অধ্যায় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম অধ্যায়টা হলো বাস্তব সংখ্যা। তো অঙ্ক করতে হলে বা কোনো ধরনের ম্যাথ করতে হলে প্রথমে আমরা সাধারণত ছোটবেলায় কি শিখছিলাম, 1 2 3 4 দিয়ে শুরু করছিলাম। তো ওই 1 2 3 4 থেকে আমরা আজ এই পর্যায়ে এসেছি। তো এই পর্যায়ে এসে আমাদের এই সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমি আজকে তোমাদেরকে এই সাধারণ কিছু টপিকে আলোচনার মাধ্যমে তোমাদের এই যে সংখ্যা ভিত্তিক যত আলোচনা আছে সবকিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো, আজকে চ্যাপ্টারটা আমি নামই হলো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হলো কি, দেখো তুমি এই যে দুনিয়ায় যত ধরনের নাম্বার দেখো, যত ধরনের নাম্বার এক্সিস্ট করে, বাস্তবে যার কোনো কি আছে, আমি ক্যালকুলেট করতে পারি বা ক্যালকুলেশন করার পর কোনো একটা মান পেয়ে থাকি, সেটারই মূলত কি বলা হয়, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার ভিতরে দেখো দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো কি মূলদ, আর একটা পার্ট হলো অমূলদ। দেখো এখন আমরা মূলদটা কি, মূলদটা হলো মূলত ধরো যে একটা সংখ্যা, ধরো মূলদের ভিতরে কি কি পড়ে, সাধারণত কি কি পড়ে, মূলদের ভিতরে পড়ে হলো কি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। এখন মূল সংখ্যাগুলো সাধারণত কেমন, দেখো মূল সংখ্যাগুলোকে ধরো যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? পি বাই কিউ আকারে। সাপোজ তুমি একটা সংখ্যা নাও, নিলাম ধরো 2, একটা সংখ্যা নিলাম। দেখো 2 এর নিচে কি আমরা মনে মনে জানি কি সবাই 1 আছে। দেখো এটা কি পি, এটা কি কিউ, ধরো আমি এই আকারে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। আবার ধরো যদি আরেকটা সংখ্যা নেই, যেমন ধরো 0, শূন্যকেও কি দেখো মনে মনে কি নিচে 1 আছে, তো শূন্যকেও কি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এখন এখানে যে পি বাই কিউ আকারে যে প্রকাশ করব, পি বাই কিউ জিনিসটা কি, পি কি হইতে পারে, দেখো এখানে শর্ত হলো কিউ কখনো শূন্য হইতে পারবে না, কিউ কখনো শূন্য হতে পারবে না। এখন দেখো যখন কেন শূন্য হতে পারবে না, দেখো কোনো ভগ্নাংশের নিচে যদি আমি পি রাখি, পি এর নিচে যদি কোনো শূন্য দিই, কোনো কিছুকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয়, তাহলে ওই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়। কোনো কিছু যে পৃথিবীতে যত নাম্বারই থাকুক না কেন, ওই সংখ্যাগুলোকে শূন্য দ্বারা কি করা যাবে না, ভাগ করা যাবে না। কোনো সংখ্যাকে কি শূন্য দ্বারা ভাগ করা যাবে, শূন্য দ্বারা ভাগ করলে ক্যালকুলেটরে দেখবা যে এরর আসে বা সায়েন্টিফিক এরর দেখায়, কারণ সেটা অনির্ণায়ক থাকে। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না। তাহলে এই পি বাই কিউ আকারে প্রকাশ করার জন্য তো আমাকে কি থাকতে হবে, যে দেখো কিউ নট ইজ ইকুয়াল টু 0 হইতে হবে, এই শর্তটা ফলো করতে হবে। তাহলে মূল সংখ্যা আমি কি বলছি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে কি বলা হয়, মূল সংখ্যা। এখন মূল সংখ্যার ভিতরে কি কি আছে, এক হলো পূর্ণ সংখ্যা আছে, একটা হলো কি ভগ্নাংশ আছে। পূর্ণ সংখ্যা, তো আমরা আগে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি। দেখো পূর্ণ সংখ্যার ভিতরে কি কি পড়ে, ধরো আমরা নর্মাল দেখি 0 1 2 3 4, তারপর ধরো কি -1, তারপর কি -2 -3, এগুলাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা। কি এখানে দশমিক নাই বা কোনো ভাগ আকারে কোনো কিছু নাই, সবকিছু এগুলো নাই, জাস্ট কি একটা সিঙ্গেল নাম্বার, ওই নাম্বারের থেকে কি পূর্ণ সংখ্যা থাকবে। দেখো তো পূর্ণ সংখ্যার ভিতরে কি কি পড়ে, একটা হলো কি ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। দেখো আমি দেখো এখানে একটা সংখ্যা রেখা আঁকি, দেখো সংখ্যা রেখার মাঝখানে দেবো কি শূন্য। এখন এই শূন্যের ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো কি ধনাত্মক সংখ্যা, বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বলে কি তোমার ঋণাত্মক সংখ্যা। তাহলে এই যে শূন্যের ডান পাশে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো বলে কি ঋণাত্মক সংখ্যা। শূন্যের ডান পাশে যে সংখ্যাগুলো সেগুলো বলে কি ধনাত্মক সংখ্যা। আর শূন্যকে একটা সংখ্যা বলা হয়, শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, ঠিক আছে। তারপর এখন দেখো ধনাত্মক সংখ্যার ভিতরে কি কি আছে, মৌলিক আর কি যৌগিক, মৌলিক আর কি যৌগিক। এখন দেখো মৌলিক আর যৌগিক কি, দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলো ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আমি আবারও বলতেছি, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় কি মৌলিক সংখ্যা। যেমন উদাহরণ দিই, দেখো 2 3 5 7 11 13 17, তারপর ধরো কি বলে যে 19। এই যে আমি 1 থেকে 20 এর মধ্যে যে সংখ্যাগুলো এখানে লিখেছি এগুলো কি, দেখো এই যে 2 কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 3 কে 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 5 কে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এই সংখ্যাগুলোকে বলা হয় কি মৌলিক সংখ্যা। আর হ্যাঁ,
এখানে দেখো মৌলিক সংখ্যা যদি সবাই বুঝে থাকো তাহলে এখানে দেখো আমি লিখছি কি এক। এক কি? এক হলো সহমৌলিক সংখ্যা। এককে বলা হয় কি? সহমৌলিক সংখ্যা। এখন সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হলো যে দুইটা সংখ্যার মানে দুইটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যার যদি গসাগু এক হয় তো এটা বলে কি? সহমৌলিক সংখ্যা। এটা বলে কি? সহমৌলিক সংখ্যা। এককে এই জন্য কি বলা হয়? সহমৌলিক সংখ্যা বলা হয়। এবার আসো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? আমরা মৌলিক সংখ্যা বলছি কি যে ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, কিন্তু যৌগিক সংখ্যা কি? যে এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন ধরো 4, 6, তারপর ধরো 8, 10, 14, এই সংখ্যাগুলোর কি যে দেখো প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তো এগুলাকে বলা হয় কি? যৌগিক সংখ্যা। তো আশা করি তোমরা কি ধনাত্মক সংখ্যা যে তিনটা পার্ট মৌলিক, যৌগিক আর এক সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আলোচনা করব কি আমরা ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশের ভিতরে কি কি আছে? যে একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? যে আমরা দেখো ছোটবেলায় করছি 2, 5/2, 3/5, ঠিক আছে? এইগুলাকে বলা হয় কি? তোমার সাধারণ ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে কি? হর। এখন লব যদি হরের থেকে কি হয়? ছোট হয়। লব যদি হরের থেকে ছোট হয় সেটারে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? যদি লব বড় হয় সেটারে বলা হয় কি? অপ্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো আমি লিখলাম 5, 2, তাহলে এই দেখো এখানে লব বড় হর ছোট, তাহলে এটা বলা হবে কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর এটার আরেকটা জিনিস আছে কি? মিশ্র। তো মিশ্র জিনিসটা হলো যে ধরো এটারে এভাবে প্রকাশ করা যায় যে 2 1/2। তো এরকম ভাবে যদি 2 সমস্ত 1/2, তো এটা এই সব সমস্তকে বলা হয় কি? মিশ্র ভগ্নাংশ। তারপরে যে অংশটা আছে কি? দশমিক। দশমিকের ভিতরে কি আছে? একটা সসীম, একটা অসীম আবৃত। সসীম কি? দেখো 2.1, এরপরে আর কোনো সংখ্যা নাই। আবার দেখো 3.2, 2, 4, এটার পরে আর কোনো সংখ্যা নেই। এগুলোর বলা কি? সসীম ভগ্নাংশ বা সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত কি? ধরো আমি দেখলাম 0.9 পৌনপুনিক, মানে হলো এই যে 0.99999, মানে কি আমি এখানে পৌনপুনিক দিয়ে আবৃত করছি, এই জন্য এটা কি তোমার অসীম আবৃত বলা হয়। কারণ এখানে অসংখ্য 9 আছে, সবগুলা 9 মিলে আমি কি একটা 9 বানিয়েছি কি? 0.9 পৌনপুনিক, এই জন্য এটা বলে কি? অসীম আবৃত। লাস্ট যে অংশটা হলো অমূলক সংখ্যা। সবচেয়ে বড় কথা হলো অমূলক সংখ্যাকে কি? p/q আকারে প্রকাশ করা যায় না। তো এটার উদাহরণটা কি? এর উদাহরণ কি? √2, তারপর কি √3, তারপর কি √15, এই সংখ্যাগুলো কি সাধারণত অমূলক সংখ্যা। তারপর ধরো এরকম 1.67662943। এখন আমরা এগুলো বলা কি? অমূলক সংখ্যা। আর সবচেয়ে পরিচিত অমূলক সংখ্যা হলো কোনটা? যে আমরা যে পায়ের মান দেখি 3.1416, এগুলা এটা কি সবচেয়ে পরিচিত অমূলক সংখ্যা। আশা করি এই বেসিক ক্লাসটার মাধ্যমে তোমরা প্রথম অধ্যায়ের একটা ধারণা পেয়েছো। 9, 10 এর বাচ্চারা আমাদের সাথে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের সাথে থাকলে অবশ্যই তোমাদের ম্যাথ ক্লাসটাকে আমি অনেক সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের ভিতর থেকে ম্যাথের যে ভয়, ওই ভয়টা চলে যায়। ইনশাআল্লাহ তোমরা আমাদের মাধ্যমে তুমি ম্যাথকে জয় করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ।